ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু। এটা ইন্টারন্যাশনাল কানেকশানের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত নয়। এটা এসটিএফ ডিটেলসে বলবে। আজকে পিসি নেবে বর্ধমানে, তারপরে তাদের কাছে এলে তারা আরও ইলেকট্রনিক ডিভাইসগুলোকে অ্যাসেসমেন্ট করতে হবে। এটা তো ন্যাশনাল সিকিউরিটি আমার একার কথা নয়। অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল HM হোম মিনিস্টার নবান্নে তো এসেছিলেন 2022 সালে। কেন এসেছিলেন? এখানে পূর্বাঞ্চলে 4টে CMকে নিয়ে মিটিং হয়েছিল, রিজিওনাল মিটিং। কিন্তু আমরা যখন উনি লেফট করছিলেন, সিওপ করতে গেছিলাম আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার, আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি ওখানে চলে গেলেন, ওনার সচিবালয়ে ওনার সঙ্গে মিটিং করলেন। আমাদের একটু অভিমান ছিল। উনি আমাকে বলেছিলেন দেশের ইন্টারেস্ট আগে, রাজনীতির উপরে। আমি গেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জমি চাইতে, সীমান্ত সুরক্ষা প্রয়োজন। আমরা ওনার যুক্তির কাছে মাথা নিচু করেছিলাম। আবার উমেশ রায় অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল, বাকিটা আমি বলছি না। ইতিমধ্যেই ধৃত এই জৈশ জঙ্গি হামিম মণ্ডলের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বর্ধমান থানার সামনে থেকে ময়ূক ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে সরাসরি রয়েছেন। ময়ূক, কিভাবে ঘাঁটি গেড়েছিল এই জৈশ জঙ্গি হামিম মণ্ডল এবং কিভাবেই বা তাকে গ্রেপ্তার করা হলো? দেখো, 2.5 থেকে 3 মাস ধরে হাওড়ার পিলখানা থেকে সরে এলো এবং ওখানে প্রথমে উচ্ছেদের পর পিলখানা থেকে এই বর্ধমানের রেনেসা টাউনশিপে গত 3 মাস ধরে এই হামিম মণ্ডল এবং তার পরিবারের সদস্যরা থাকতে শুরু করেছিল। STF সূত্রে এমনটাই খবর। এবং শুধু তাই নয়, বিভিন্ন জঙ্গি গোষ্ঠী, পাকিস্তানের ISI এবং আরও বেশ কয়েকটা জঙ্গি গোষ্ঠী, তাদের সঙ্গে সরাসরি ইনভলভমেন্ট পাওয়া গেছে হামিমের। হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন মেসেঞ্জারের মাধ্যমে সে তাদের সঙ্গে যোগাযোগ রাখত এবং বিভিন্ন তথ্য ইনফরমেশন সেগুলো সরবরাহ করত। STF সূত্রে আরও যেটা জানা যাচ্ছে যে মূলত এই জঙ্গি গোষ্ঠীগুলোর এখানে আরও রিক্রুটমেন্ট বাড়ানো, বিভিন্ন ব্যক্তিদের ওপর নজরদারি করা, তার মধ্যে পলিটিক্যাল পার্সোনালিটি রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, এবং তার পাশাপাশি রিক্রুটমেন্ট এবং রেকি করা, এগুলো কিন্তু অন্যতম দায়িত্ব ছিল। এখন যেটা STF এর আধিকারিকরা দেখবেন, ইতিমধ্যে 14 দিনের পুলিশ হেফাজতকে হামিমকে পাওয়া গেছে। STF এর আধিকারিকরা দেখবেন যে কাকে কাকে রিক্রুট করা হয়েছিল, মডিউল ঠিক কতটা তৈরি করা হয়েছিল, রাজনৈতিক ব্যক্তিদের সম্পর্কে তথ্য নেওয়ার যে বিষয়টা সামনে এসেছে, কোন কোন রাজনৈতিক ব্যক্তির ইনফরমেশন এই হামিম সংগ্রহ করেছে এবং সে জঙ্গি গোষ্ঠীর কাছে সরবরাহ করেছে, মোটিভ কি ছিল, কতদিন ধরে সে এখানে কাজ করত, জাল কতদূর বিস্তৃত হয়েছিল, এখন এটাই STF এর আধিকারিকরা দেখছেন। আমি প্রবীর সামন্তকে বলবো দেখানোর জন্য। আমি বর্ধমান থানার সামনে রয়েছি। দেখো, STF এর আধিকারিকরা ভেতরে রয়েছেন এবং হামিম তাকেও ভেতরে রাখা হয়েছে। বর্ধমান থানায় একটা FIR রেজিস্টার হয়েছে, যার প্রেক্ষিতে STF এর আধিকারিকরা এখানে এই রেনেসা টাউনশিপ সেখানে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালান, সেখান থেকে অ্যারেস্ট করেন এবং তারপর জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া বর্ধমান থানায় চালানো হচ্ছে। কিছুক্ষণ আগে আদালতে তোলা হয়েছিল। STF এর তরফ থেকে স্পষ্টভাবে যেটা আবেদন জানানো হয় যে 14 দিনের পুলিশ হেফাজত, কারণ এই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে অনেক কিছু জানার রয়েছে STF এর। কাকে কাকে রিক্রুট করা হয়েছিল এই সম্পর্কিত তথ্য ঠিক সেটা জানার জন্যই ফুল টার্ম পুলিশ কাস্টাডির জন্য প্রেয়ার জানানো হয়েছিল। বর্ধমান আদালত 14 দিনের কাস্টাডি মঞ্জুর করেছে। এখন STF এর আধিকারিকরা তাকে নিয়ে এই জায়গা থেকে একটা প্রশ্ন করতে চাইবো তোমাকে। খাগড়াগড়ের মতো, অর্থাৎ খাগড়াগড়ের কায়দায় ধৃত জৈশ জঙ্গি হামিম এখানে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিল। এই জৈশ জঙ্গি হামিম মণ্ডলের খোঁজ পেল কি করে পুলিশ? দেখো, STF এর তরফ থেকে এখনো যেটা বলা হচ্ছে দেবস্মিতা, যে এই হামিম সে আগে হাওড়ার পিলখানায় থাকতো তার পরিবারের সদস্যদের সঙ্গে, এবং জামা কাপড়ের মধ্যে যে বারকোড লাগানো স্টিকার, সেই বারকোড স্টিকার লাগানোর কাজ সে করত। এবং তারপর গত 3 মাস আগে পিলখানাতে উচ্ছেদের কারণে পিলখানা থেকে তারা সরে আসে এবং বর্ধমানের যথেষ্ট অভিজাত এলাকা কিন্তু এই রেনেসা টাউনশিপ এলাকা, এখানে বহুতল রয়েছে, ডুপ্লে রয়েছে। এই টাউনশিপের মধ্যে তারা বাড়ি ভাড়া নিয়ে, ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করে। যে অ্যাপার্টমেন্টে, যে বিল্ডিংয়ে, রোহিণী বিল্ডিং রেনেসা টাউনশিপে, সেখানে হামিম থাকতো। সেই বিল্ডিংয়ের একতলায় একজন রেসিডেন্ট, তিনি যেমনটা জানাচ্ছেন যে ওকে খুব একটা দেখা যেত না, মাঝে মধ্যে এদিক ওদিক মুভমেন্ট, কানে ফোন নিয়ে কথাবার্তা, এগুলো দেখা যেত। পরিবারের সদস্যরাদের সঙ্গে নিয়ে থাকতেন বলে কারোর খুব একটা সন্দেহ হয়নি। কিন্তু 24 বছরের যুবক
রেনেসা টাউনশিপের মধ্যে বসে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীকে তথ্য সরবরাহ করছেন, এটা কিন্তু প্রতিবেশীরা আজ করতে পারেননি। তারা স্পষ্ট এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু এই যে নেটওয়ার্ক, এই যে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ইনভলভমেন্ট, সেটার আঁচ কিন্তু প্রতিবেশীরা পাননি। এসটিএফ এর আধিকারিকরা বলছেন আরো অনেকেই হামিমের সঙ্গে ইনভলভ রয়েছে, যাদেরকে রিক্রুটমেন্টের প্রসেস, যাদেরকে ইনডিউস করা বা বোঝানোর যে প্রক্রিয়া, জঙ্গি গোষ্ঠীদের তরফ থেকে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়, সেগুলো ইতিমধ্যেই হামিম কাদেরকে করেছে সেই তালিকা এসটিএফ এর আধিকারিকরা করবেন, এবং এরপর হামিমকে কাস্টাডিতে রেখে তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রসেস এসটিএফ এর তরফ থেকে শুরু করা হবে। এবং রেকি কোন কোন জায়গায় করা হয়েছে, আগেও যেমনটা বললাম, কোন কোন রাজনৈতিক ব্যক্তিত্বের সম্পর্কে তথ্য জঙ্গি গোষ্ঠীর কাছে গেছে এখন এসটিএফ এর আধিকারিকদের কাছে, সেই তথ্য হামিমকে জিজ্ঞাসাবাদ করে জোগাড় করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেবশ্রী, ধন্যবাদ ময়ূক। ধৃত জৈশ জঙ্গি হামিম মণ্ডলের কাকা তিনি জানিয়েছেন যে আমাদের পরিবারের সঙ্গে এই কোনো যুক্ত নেই, কেউ যোগ নেই কোনো রকম। কি বলেছেন শোনাবো। কোনো ভাই আমাদের ইনভলভ নই, আমরা সেই ঘরের ছেলেই নই। আমি কেন বলবো, আপনি এখানে আমাদের টোটাল গ্রামের সমস্ত লোককে আপনি জিজ্ঞেস করে দেখুন, আমরা সেই ঘরের ছেলেই নই। আমরা সেইভাবে আমরা সেই কালচারের মানুষই হয়নি। ও যদি ওরকমই হয়, যদি সেরকম যুক্তি প্রমাণ পেয়েই থাকে সরকার, গুলি করে মেরে দেন গা, আমরা কেউ দেখতে যাব না, মেরে দেন গা। আপনার তো সম্পর্কে ভাইপো হয়। ভাইপো হলেই বা যারা মান সম্মান নেই, পরিবেশটাই তো ওখানটায় মহামাডান বেল কোথায়? ওই যেখানে হাওড়া পিলখানা, ওই পিলখানা বেল থেকেই ছেলেটা খারাপ হয়ে গেছে। আমাদের এখান থেকে আমরা বারবার বলি যে এখানে উঠতে চলে আসতে, এখানে চলে আয় এখানে, হ্যাঁ ছেলেটা খারাপ হয়ে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।